আপনাদের সবাইকে স্বাগত জানাই সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। প্রতিদিনের মতো আজও থাকছে বিজ্ঞানের টুকরো খবর এবং অবশ্যই বিজ্ঞানের গভীরে উকি দেওয়ার লক্ষ্যে সাক্ষাৎকার। শুরু করব বিজ্ঞানের খবর দিয়ে। মহাদেশগুলোর ভূত্বক যথেষ্ট শক্ত, তাই তা পাহাড়, নদী, গাছপালা, মানুষ ও অন্যান্য প্রাণীর ভার বহন করতে পারে। বর্তমানে এই শক্ত ভূত্বকের গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩০০ কোটি বছর আগে। তখন ভূত্বকের নিচের অংশের তাপমাত্রা ছিল ৯০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সেইখানে তখন প্রচুর পরিমাণে ইউরেনিয়াম আর থোরিয়ামের মতো তেজস্ক্রিয় মৌল ছিল। এই মৌল থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হতো। অত্যধিক তাপের কারণে তেজস্ক্রিয় মৌলগুলো ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসতে থাকে। তার ফলে নিচের স্তর ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। অবশেষে তা আজকের শক্ত, কঠিন, দৃঢ় ভূত্বকে পরিণত হয়। এই যে ভূত্বক গলে গিয়ে আবার শক্ত হয়ে গিয়েছিল, তার ফলে আবার লিথিয়াম, টিন, টাংস্টেন ইত্যাদি বিরল ধাতুগুলো তখন নতুনভাবে সজ্জিত হয়েছিল। সম্প্রতি নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। তারা বলছেন যে এই আবিষ্কারের ফলে যেমন বিভিন্ন মৌল ভূত্বকের মাটির নিচে কোথায় পাওয়া যাবে তা জানা সম্ভব হবে, তেমনি মহাকাশে প্রাণের সন্ধান করতেও কিছু সুবিধে পাওয়া যাবে। এ বিষয়ে আরও গবেষণা চলছে। শুনলেন বিজ্ঞানের খবর। আর এবারে চলে আসি সাক্ষাৎকারে। নোবেল প্রাইজ ঘোষিত হয় প্রত্যেক বছর অক্টোবরের শুরুর দিকে। আমরা পরপর জানতে থাকি পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান ইত্যাদির নোবেল পুরস্কারের কথা। এছাড়াও সাহিত্যে, শান্তিতে নোবেল পুরস্কারের কথাও জেনে যায় বিশ্বের মানুষ। কিন্তু সঙ্গে সঙ্গেই সেটা নিয়ে যে মানুষ খুব বিস্তারে বুঝে যান তা নয়, কেননা একটু সময় লাগে, এমনকি গণমাধ্যমেরও একটু সময় লাগে বিষয়টা বিস্তারে বোঝাতে। আজকে আমাদের সেই সুযোগ হয়েছে অন্তত রসায়নকে ঘিরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের অর্থাৎ সংক্ষেপে আইজারের রসায়নের অধ্যাপক রাহুল বন্দ্যোপাধ্যায়। রাহুল বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কৃতি একজন গবেষক, ভাটনাগর পুরস্কার জয়ী, এবং সবথেকে বড় যেটা আমি বলবো না, উনি কথায় কথায় বলবেন, এই নোবেল পুরস্কারের বিজয়ীদের সঙ্গে তার সম্পর্ক রয়ে গেছে। আমরা এটুকু বলি যে এবারের নোবেল পুরস্কার একটা আণবিক গঠনকে আমাদের সামনে এনেছে, অর্থাৎ আণবিক সেই গঠন আবিষ্কার হয়ে গিয়েছে বা সেটা নিয়ে কাজ হয়ে গিয়েছে অনেক আগেই, কিন্তু সেটা এবার স্বীকৃত হয়েছে, পুরস্কৃত হয়েছে। সেই আণবিক গঠন, ইংরেজিতে মলিকিউলার আর্কিটেকচার, সেটা নিয়ে কাজ করে নোবেল জয় করেছেন ৩ জন। এবং এই ৩ জনের কথাই যখন বলা হবে দেখা যাবে আমাদের অতিথির সঙ্গে কোনো না কোনো যোগ রয়ে গেছে। স্বাগত জানাই অধ্যাপক রাহুল বন্দ্যোপাধ্যায়কে। এবং এই যে সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর ইয়াগি, এই ৩ জনের নোবেল পুরস্কার পাওয়া, তার সঙ্গে আপনার যোগ একটু যদি আমাদের বলেন। তার আগে অবশ্যই এই নোবেল পুরস্কারের গুরুত্বটা কি এবারের? প্রথমত আমি সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই যে এই নোবেল পুরস্কার এই বছরের 2025 সালের এই পুরস্কারটি দেওয়া হয়েছে একটি গঠনমূলক বা যাকে ইংরেজি পরিভাষায় বলা হয় ফ্রেমওয়ার্ক মেটেরিয়ালের জন্য, এবং একে বলা হয় মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, খুব সংক্ষেপে MOF অর মফ। তো এই পুরস্কারের জন্য ৩ জন বিজ্ঞানী এবারে পুরস্কার পেয়েছেন। ৩ জনকেই আমি ব্যক্তিগতভাবে চিনি। প্রথম জন হচ্ছেন রিচার্ড রবসন, যিনি অস্ট্রেলিয়ার নিবাসী, যিনি প্রথম 1998 সালে একটা আইডিয়া দেন সকলের সামনে, এবং তিনি বলেন যে এই আইডিয়াটা যেখানে কিনা মেটাল মানে ধাতু এবং অর্গ্যানিক মানে যেটা কিনা জৈবিক কম্পাউন্ড আর জৈব কম্পাউন্ড, আমরা যেরকম মানুষ, আমাদের হিউম্যান বডি অলমোস্ট পুরোটাই অর্গ্যানিক কম্পাউন্ড দিয়ে তৈরি, তো সেই রকম অর্গ্যানিক কম্পাউন্ড এবং মেটাল এই দুটোকে যুক্ত করে উনি সৃষ্টি করেন একটা ফ্রেমওয়ার্ক, এবং তিনি তার নাম দেন কোঅর্ডিনেশন পলিমার। ধীরে ধীরে সময়ের সাথে সাথে বিভিন্ন রকম তার প্রপার্টি আবিষ্কার হতে থাকে এবং লোকে বুঝতে পারে যে কিভাবে এই মেটেরিয়ালগুলোকে বা এই পদার্থগুলোকে
মানুষের জন্য ব্যবহার করা যাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যেটা আজকে বলতে চাই, যেটা ভারতবর্ষের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বন ক্যাপচার, মানে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডকে শুষে নেওয়া, এবং 2 নম্বর হচ্ছে ওয়াটার হারভেস্টিং বা বাতাস থেকে জলকে শুষে নেওয়া এবং তার থেকে পরিশ্রুত জল তৈরি করা। এর ওপরে তিনি, যদিও প্রফেসর রিচার্ড রবসন এই ব্যাপারটা নিয়ে তখনও গবেষণা করেননি, উনি আইডিয়াটা দেন, এই বিশ্লেষণটা করেন। প্রফেসর সুসুমু কিটাগাওয়া তারপর দেখান যে কি করে এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কগুলো বিভিন্ন রকমের অতিথি মলিকিউল যাকে বলা যায় তাকে ধরতে পারে, তাকে ইংরেজি পরিভাষা আবার বলবো গ্র্যাব করতে পারে। এবং সবচেয়ে শেষে এবং 1999 সালে প্রফেসর ওমর ইয়াগি, যার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে যখন আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ওনার সঙ্গে কাজ করি, উনি তখন দেখান যে এই পদার্থগুলো কি করে এগুলোকে আরো বাস্তবায়িত করা যায়, অনেক বেশি সংখ্যায় তৈরি করা যায় এবং তৎসহ মানুষের জন্য ব্যবহার করা যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার এই 3 জনের মধ্যে 3টেই গুরুত্বপূর্ণ অফকোর্স, কিন্তু আমি বলতে চাই যে প্রফেসর ওমর ইয়াগির যে আবিষ্কার, যেখানে কিনা মানুষের জন্য ব্যবহার করা, যেটা আলফ্রেড নোবেলের উইলে লেখা ছিল যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের উন্নতির জন্য, মানুষের উন্নতি কল্পে কাজ করতে হবে, এরকম আবিষ্কারই যেন নোবেল প্রাইজ দেওয়া হয়। তো এই 3 জনের কথা আমি এই জন্য বললাম, এবং এই 3 জনের আবিষ্কারের এটাই গুরুত্ব। এর পরের ধাপে যাওয়ার আগে একটু এই ওমর ইয়াগির সঙ্গে আপনার গবেষণার কাজ, মানুষটি কেমন, একটু জেনে নি। প্রফেসর ওমর ইয়াগি, যেটা আজকে অনেকেই জেনে গেছে, উনি জর্ডনের বাসিন্দা, জর্ডনে ওনার জন্ম হয়। এখন যে জায়গাটা খানিকটা, যখন ওনার জন্ম হয়েছিল তখন জর্ডন, ইসরায়েল এবং প্যালেস্টাইন ওই একটা যৌথ জায়গার মধ্যেই ছিল, খানিকটা প্যালেস্টাইনের ওখানে। সেখানে উনি একটি ঘরে, ওনারা 16 জন ছিলেন, ওনারা ভাই বোন, বাবা মা, ইনক্লুডিং গরু, ভেড়া, ছাগল ইত্যাদি। উনি ছোটবেলায় সেগুলো চড়াতে যেতেন। এবং সেই পরিস্থিতি থেকে, এবং এইটা আজকে আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়, আমরা বহু সময় বলি যে আমাদের দেশ থেকে কিছু করা সম্ভব নয়, এখানে আমাদের দারিদ্র, এত দারিদ্র একটা দেশে, কিন্তু আমি সেটা মানি না। আমি মনে করি যে করতে পারলে যে কোনো জায়গা থেকেই করা যায়। এবং সেখানে ওমর ইয়াগির কথা যদি আপনি দেখেন, সেখান থেকে উনি উঠে এসে আজকে তারপরে উনি আমেরিকাতে গিয়ে পড়াশোনা করেন, পড়াশোনা করে সেখানে শিক্ষকতা শুরু করেন, শিক্ষকতা শুরু করার পরে তারপরে গবেষণা শুরু করেন, এবং সর্বোপরি গবেষণা, নিজের গবেষণাটাকে কিভাবে মানুষের উন্নতিকল্পে ব্যবহার করা যায়, যেটা আমি একটু আগে বললাম, সেটা উনি দেখিয়ে দিতে পারেন। এত, আবারও বলবো ইংরেজি পরিভাষা, হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসে। তো এই ডেভেলপিং নেশনের জন্য আজকে এটা একটা বিরাট শিক্ষণীয় বিষয় যে কিভাবে ইচ্ছা শক্তি, শুধু ইচ্ছা শক্তি আর কিছু না, ইচ্ছা শক্তি কিভাবে একজন মানুষকে নিয়ে যেতে পারে সমগ্র পৃথিবীর দোরগোড়ায়। যেটা আলফ্রেড নোবেল আবারও বলে গেছেন যে আমি কোনো দেশের বাসিন্দা নই, এই পৃথিবী আমার ঘর। তো আলফ্রেড নোবেলের কোনো পাসপোর্ট, তো সেই যুগে পাসপোর্ট ইত্যাদি ছিল না। আলফ্রেড নোবেল যখন গত হন, মারা যান, তখন লোকে বুঝতেই পারছিল না যে উনি কোথাকার বাসিন্দা, নোবেল প্রাইজ দেবে কে। তো এটা একটা খুব সুন্দর গল্প আছে, কিন্তু সেই জন্য আলফ্রেড নোবেল লিখে গিয়েছিলেন আমার কোনো দেশ নেই, আমার কোনো ঘর নেই, পৃথিবী আমার ঘর। তো এই আমি এটা আবারও বলতে চাই যে আমাদের বৈজ্ঞানিকদের জন্য ওমর ইয়াগি সেটা প্রমাণ করে দিয়েছেন যে পৃথিবী আমাদের ঘর, আমরা যেখানে যাব সেখানেই কাজ করব। আমি আশা করব যারা আজকে ছাত্রছাত্রী, যদি কেউ এই সম্প্রচার শুনে থাকে, তারা যেন এর থেকে উদ্বুদ্ধ হয়, ওনার কাজ আরো ভালো করে পড়ে, ভালো করে দেখে এবং দেখে বুঝতে পারে। যদি একজনও কেউ যদি উদ্বুদ্ধ হয়, আমি আশা করব যে আমার এই সাক্ষাৎকার সাকসেসফুল। এটা তো ওনার জীবনের বেড়ে ওঠা, কিন্তু আপনার সঙ্গে যখন উনি কাজ করছেন, আমরা বুঝতে পারি যে যখন একজনকে পোস্ট ডক করছেন, প্রতিদিন তার সঙ্গে সুপারভাইজারে দেখা হয় না, হয়তো 2-3 মাসেও একবার দেখা হয় বড় জোর, কিন্তু তবু যখন দেখা করেছেন তার পরামর্শ দেওয়া একটু যদি বলেন। কেমন নোবেল প্রাইজ, রয়্যাল সুইডিশ একাডেমি যখন নোবেল প্রাইজ দেয়, নোবেল প্রাইজ অ্যানাউন্স করে, তখন নোবেল প্রাইজের সাথে সাথেও কেন নোবেল প্রাইজটা দেওয়া হচ্ছে তার একটা এক্সপ্লানেশন দেয়। এবং সেই এক্সপ্লানেশনটা যদি কেউ দেখেন, সেটা ইউটিউবে অ্যাভেলেবল, যে কেউ দেখতে পারে। সেখানে ওরা 6টা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক নিয়ে ফ্রেমওয়ার্ককে আলাদা করে হাইলাইট করে, যেগুলো আবারও বলবো মানুষের জন্য কাজে লাগে। তার মধ্যে যে 4র্থ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কটা রয়েছে, সেটাকে যদি সবাই ভালো করে দেখেন, সেটা হচ্ছে, সেখানে লেখা রয়েছে ZIF, সেটা কোড নাম ZIF 8 মানে 8। ZIF কথাটার মানে হচ্ছে জিওলিটিক ইমিডাজোলেট ফ্রেমওয়ার্ক। আমি আবার বলছি, জিওলিটিক ইমিডাজোলেট ফ্রেমওয়ার্ক। এবং আমি অত্যন্ত খুশি এবং আমি অনার্ড যাকে বলতে পারি
যে আমি যখন পোস্টডক করি, আমি তখন প্রফেসর ওমর ইয়াগির তত্ত্বাবধানে বা ওমর ইয়াগির সঙ্গে যখন কাজ করি, তখন আমি এই জিওলিটিক ইমিডাজোলেট ফ্রেমওয়ার্কটা তখন ওনার সঙ্গেই আমি আবিষ্কার করেছিলাম একত্রভাবে। অফকোর্স ওনার তো গাইডেন্স ছিলই, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা পেপার পাবলিশ করি, সেটা সায়েন্স ম্যাগাজিনে পাবলিশ হয় 2008 সালে। এবং কেউ যদি আমার ওয়েবসাইট দেখে বা কেউ যদি প্রফেসর ওমর ইয়াগির ওয়েবসাইট দেখে, সেখানে দেখবে যে ওই পেপারটি হাইলাইট করা রয়েছে, ওই কাজটি হাইলাইট করা রয়েছে। তো এই জিওলিটিক ইমিডাজোলেট ফ্রেমওয়ার্ক, এটা আমার কাছে একটা খুব গর্বের মুহূর্ত যে আমি ওই মেটেরিয়ালের উপর কাজ করতে পেরেছিলাম। এবং যেরকম আপনি বললেন যে একজন সুপারভাইজারের পক্ষে, ওনার গ্রুপে তখন অলমোস্ট 40 থেকে 50 জন ছাত্রছাত্রী ছিল। তো একজন সুপারভাইজারের পক্ষে কখনোই 40 জন ছাত্রকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে দেখা সম্ভব নয়। তার আলাদা কাজ রয়েছে, তার পড়ানো রয়েছে ইত্যাদি। তো ফলত যেটা হতো আমাদের, সেটা হচ্ছে আমাদের যে সাপ্তাহিক গ্রুপ মিটিং হতো, সেখানে আমরা আমাদের কাজ দেখাতাম, সেখানে আমরা কাজ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতো যাকে বলা যায়। সেখানে প্রচন্ড সমালোচনা হতো, গঠনমূলক সমালোচনা, আমি আবার বলবো, সমালোচনা হতো প্রত্যেকের কাজ নিয়ে। প্রফেসর ইয়াগি সমালোচনা করতেন, আমরাও সমালোচনা করতাম আমাদের বন্ধুদের কাজ, আমার কাজও সমালোচিত হয়েছে, এবং এইভাবে কাজটা আরো গড়ে উঠতো। কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট ঘটনা বলতে চাই, যে কখনো যদি আমরা প্রফেসর ইয়াগিকে বলতাম যে প্রফেসর আমার কিছু নতুন আইডিয়া আছে, আমি আপনার সঙ্গে ডিসকাস করতে চাই, উনি হয়তো বাড়িতে রয়েছেন বা অন্য কোথাও রয়েছেন, রাত্রি ভোর 4টে বা রাত্রি 12টার সময় উনি হঠাৎ করে ফোন করে বসতেন। তখন তো এত ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ছিল না। উনি ফোন করে বসতেন, হ্যাঁ কি তোমার আইডিয়া আছে বলো, আমাকে এখনই বলো। উনি যদি থাকতেন ওখানে, তাহলে পরদিন সকালবেলায় ল্যাবরেটরিতে এসে প্রথমেই এসে খোঁজ করতেন, ও কোথায় গেল, ও আমাকে যে বলেছিল ওর একটা আইডিয়া আছে, আমার সঙ্গে কথা বলতে চায়। এই যে প্যাশন এবং উৎসাহ একজন প্রফেসরের, আমার মনে হয় এই জিনিসটাই আমাদের সকলের কাছে শিক্ষণীয়। এবং আমি যতটা পেরেছি এইখান থেকেই শেখার চেষ্টা করেছি যে নতুন জিনিস উদ্ভাবন করতে গেলে তার জন্য বসে থাকলে চলবে না, কাল হবে পরশু হবে এই ভেবে থাকলে চলবে না, করতে হলে আজই করতে হবে বা এখনই করতে হবে। আমি তাতে সেটা আমি আমার নিজের গবেষণাতেও চেষ্টা করি যতটা সম্ভব ইমপ্লিমেন্ট করার। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক রাহুল বন্দ্যোপাধ্যায়, আইজার কলকাতার তিনি অধ্যাপক রসায়ন বিভাগে, এবং তার যে কাজ, সেই কাজের যাকে বলে বেড়ে ওঠা, তৈরি হওয়া, নির্মাণ, সেই জায়গাটাতে ছিলেন নোবেলজয়ী ওমর ইয়াগি। একই সঙ্গে তার কোথাও না কোথাও যোগ থেকেছে বোধহয় সুমুক কিতাগাওয়ার সঙ্গে। অবশ্যই, এটা যদি একটু ধরিয়ে দেন। অবশ্যই। আমার ছাত্র প্রফেসর তামস পান্ডা, যে কিনা এখন ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একজন প্রফেসর, তামস আমার কাছে পিএইচডি করে 2012 বা 13 সালে কমপ্লিট করে, শেষ করে। পিএইচডি করে ও প্রফেসর সুসুমু কিটাগাওয়ার কাছে পোস্টডক করতে যায়। ওখানে ও 2 বছর ওনার কাছে পোস্টডক করে অ্যাজ এ JSPS ফেলো, যাকে বলে জাপান সোসাইটি অফ প্রমোশন অফ সায়েন্সেস। সেখানে ও পোস্টডক করে এবং তারপরে দেশে ফিরে এসে ও এখন ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এখন ও প্রফেসর। তো সেই দিক থেকে বলতে গেলে প্রফেসর কিটাগাওয়ার সঙ্গে আমার একটা যোগাযোগ রয়েছে, তার জন্য আমি বিরাট গর্ববোধ করি। প্রফেসর কিটাগাওয়া বহুবার আমাদের অনুরোধে ভারতবর্ষে আসছেন, আসবেন। জানুয়ারি মাসেই ওনার সঙ্গে আমার আবার দেখা হবে। ওনারই আরেক ছাত্র, আমার বন্ধু তাপস মাঝি, সে একটি কনফারেন্স অর্গানাইজ করছে ব্যাঙ্গালোরে, সেখানে উনি আসবেন। আমার ইচ্ছা আছে যদি সম্ভব হয় তাকে একবার কলকাতা ঘুরিয়ে নিয়ে যাওয়ার, দেখা যাক যদি আইসারে আমি সেটা করতে পারি। তো এইরকম ভাবে ওনার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এবং আরেকজন হচ্ছেন প্রফেসর রিচার্ড রবসন, উনি এদের 3 জনের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। ওনার সঙ্গেও আমার আলাপ হয়েছিল 2013 সালে অস্ট্রেলিয়ায়, যেখানে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন আমি লেকচার দিচ্ছিলাম, আমার কয়েকজন বন্ধু আমাকে অনুরোধ করে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য। প্রথমে আমি ভেবেছিলাম যে এত দূর ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওখানে যাওয়ার পরে বুঝলাম যে খুবই সুন্দর দেশ, বিজ্ঞান গবেষণায় প্রচুর পরিমাণে ওরা উৎসাহী। সেখানে প্রফেসর রিচার্ড রবসনের সঙ্গে কথা হয় এবং ইনসিডেন্টালি এখানে একটি মজার ঘটনা আমি সকলের জন্য বলতে চাই। সেটা হচ্ছে রিচার্ড রবসন যখন 1998 সালে, এবং এটা উনি ওনার সাক্ষাৎকারে বলেছেন, 1989 সালে যখন উনি এটা প্রথম গবেষণাপত্রটি পাবলিশ করেন, তখন সবাই বলেছিল, রিচার্ড এটা তুমি কি বানালে, এটা আদৌ কি কোনো কাজে আসবে? মনে হয় তো কোনোই কাজে আসবে না, এটা একটা কি বলে আস্থা কুড়ে ফেলে দেওয়া উচিত। এরকম ধরনের কমেন্ট করা হয় ওনাকে, এরকম ধরনের কথা বলা হয়। অনেক সায়েন্টিস্ট এই কথা বলেন এবং এটা উনি আজকে তার নোবেল স্পিচে ইনি এটা বলেছেন, এটাও ইউটিউবে আছে, সকলে দেখতে পারে। কিন্তু
দেখা গেল আজ থেকে 30 বছর 35 বছর পরে জিনিসটা আস্থা করে ফেলে দেওয়ার মতন নয়। কোনো আবিষ্কারই আস্থা করে ফেলে দেওয়ার মতন নয়। আবিষ্কার সবসময় আবিষ্কার। আচ্ছা, এইবারে একটু বিষয়টার মধ্যে ঢোকার চেষ্টা করি, ওই যাকে বলে আমরা যারা বুঝি না তাদের দৃষ্টিকোণ থেকে। ধরা যাক, একটা ঘটনা দিয়ে বলতে চাই, বেশ অনেক আগে 90-এর দশকে IIT খড়গপুরে হঠাৎ করে একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেছিলাম। এক ভদ্রলোক, জার্মান ভদ্রলোক, হাতে একটা ফুটবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো প্রথমে বুঝতে পারিনি যে ফুটবল মানে কি, ঠিক ফুটবলও না, সলিড না, ফাঁকা ফাঁকা। পরে বুঝলাম ওটা C60 অ্যাটমের একটা মডেল, ফুলারিন। তো তখন থেকে মানুষের একটু একটু ধারণা, বিজ্ঞানীদের ধারণা অনেক আগেই তৈরি হয়ে গেছে, মানুষের ধারণা তৈরি হচ্ছে ধীরে 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 ধীরে। পরে কলকাতায় নোবেলজয়ী হ্যারল্ড ক্রোটোর সঙ্গে কথা বলতে গিয়ে, সাক্ষাৎকার নিতে গিয়ে আমি আরেকটু ভালোভাবে জানলাম। তো এই যে তার থেকে পরবর্তীকালে এই যে ন্যানো ধারণা, ন্যানো টিউব ধারণা, যার মধ্যে আটকে রাখা যায় অনেক একটা জিনিসকে, হাইড্রোজেনকে আটকে রাখার একটা অসাধারণ পদ্ধতি, যার ফলে জ্বালানি পরিবহন সহজ হতে পারে। এগুলো টুকরো টুকরো বিচ্ছিন্নভাবে আমাদের জানা, কিন্তু এটুকু বোঝা যায় যে সেটা একটা কাঠামো যার মধ্যে অনেক কিছুকে আটকে রাখা যায়। আচ্ছা, এটাও তো একটা কাঠামো, মেটাল দিয়ে একটা কাঠামো, ফ্রেমওয়ার্ক একটা, এটা কিভাবে পৃথক? তো এই সম্পর্কে আপনাকে যদি আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করি, ধরা যাক আমরা সকলেই দুর্গাপূজার প্যান্ডেল দেখেছি। প্যান্ডেলের আগে আমরা যখন ছোট ছিলাম বা এখনো দেখি যে প্যান্ডেল বানানো হতো বিভিন্ন বড় বড় বাঁশের কাঠামো। রাস্তায় যদি আপনি দেখেন যে রাস্তার কোনায় বা একটা মাঠের মধ্যে একগুচ্ছ বাঁশের দণ্ড পড়ে আছে, তাই দিয়ে কি হবে? ওগুলো তো পড়ে আছে এক কোনায়, ওই দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। ওগুলো পড়ে রয়েছে এক কোনায়, ওগুলো কোনো সিগনিফাই করে না, ওগুলো কিছু বোঝায় না, কিছুই হয় না ওইগুলো দিয়ে। কিন্তু ওগুলোকে যদি আপনি নিয়ে একটির পরে একটি একটা পৃথকভাবে, এবং যাকে বলি আমি ইংরেজিতে আবার বলবো ডিস্টেন্স মেনটেন করে, সমদূরত্বে যদি মাটিতে আপনি গাঁথতে পারেন একের পর এক, এবং তারপরে তাদেরকে আবার সমদূরত্বে, প্রথমে ভার্টিক্যালি তারপরে হরাইজেন্টালি যদি তাদেরকে বাঁধতে পারেন, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট, আরেকটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট, এরকম ভাবে আপনি তৈরি করতে পারেন একটা কাঠামো। যেই বাঁশ দণ্ডগুলো কোনো কাজেই লাগতো না, পড়েই ছিল একটা জায়গায়, কিন্তু সেগুলোকে এখন এইভাবে একটার সঙ্গে একটাকে বেঁধে সমদূরত্বে, আবার বলবো আমি এটা, সমদূরত্বে বেঁধে আপনি তৈরি করতে পারেন যাকে বলি আমরা একটা প্যান্ডেল বা স্ট্রাকচার। এটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক পার্ট। তাহলে ফ্রেমওয়ার্কটা তাহলে কি কাজে লাগছে? যে বাঁশগুলো কোনো কাজে লাগছিল না, এখন ওই ফ্রেমওয়ার্কটার পরে ওর ওপরে যদি আমি একটা ছাউনি দেই, ওর নিচে আমি মা দুর্গাকে বা মা কালী বা অন্যান্য দেবদেবীর পূজা করতে পারি, সেখানে আমি আমার কোনো পারিবারিক অনুষ্ঠান করতে পারি, ভার বহনে সক্ষম হলো। সমস্ত ভার বহন শুধু নয়, ওর ভেতরে একটা আচ্ছাদন দেওয়ার পরে ওটা একটা জায়গা দিল আপনাকে, যেখানে আপনার বাইরের উত্তাপ, বাইরের আবহাওয়ার থেকে আমরা সম্পূর্ণ প্রোটেক্টেড। মানে আপনাকে একটা ঘর তৈরি করে দিল। ঘরটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা কিন্তু সমস্থায়ী নয়, মানে এটা থাকবে না, আপনি ওটা চাইলেই খুলে নিতে পারেন, কিন্তু ওটা আপনি একটা ঘর বানাতে পারলেন ওইখানে। সেই ঘরের মধ্যে আপনি মানে যা চান, যেটাকে বলে স্টোরেজ। আমরা গিয়ে স্টোরড হলাম। আমাদেরকে যদি আপনি হাইড্রোজেন বলেন বা কার্বন ডাইঅক্সাইড বলেন, আমরা গিয়ে ওই ঘরের মধ্যে স্টোরড হলাম। অন্য কারণে কিন্তু স্টোর হতাম না, তাহলে তো অন্য সময় তো ওটা একটা ফাঁকা মাঠের মধ্যেই তো ওটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে বা তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ফর দ্য স্টোরেজ। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক এই কাজটাই করে, আণবিক এবং পারমাণবিক পরিভাষায় যদি বলা হয়, ওই লেভেলে গিয়ে। তো একটা অণু, পরমাণু বা একটা মলিকিউলকে যদি আমরা এইরকমভাবে মেটাল এবং অর্গানিক, মানে জৈবিক এবং অজৈবিক, এই দুটোকে যদি এইরকমভাবে স্টিচ করতে পারি সমদূরত্বে, তাহলে আমরা তৈরি করতে পারি ওই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, বা আবার সেই স্টোরেজ স্পেস ওই রকম প্যান্ডেলের মতন, যেখানে কিনা আমরা স্টোর করতে পারবো প্রয়োজনীয় গ্যাস, যেরকম হাইড্রোজেন, যেটা কিনা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি, বা বাতাস থেকে শুষে নিতে পারবো স্পঞ্জের মতন কার্বন ডাইঅক্সাইড। এটা কি ন্যানো টিউব থেকে আলাদা? এটা ন্যানো টিউব থেকে আলাদা। ন্যানো টিউব হচ্ছে, আপনি যদি কার্বনকে চিন্তা করেন, যেটা আপনি এইমাত্র বললেন হ্যারি ক্রোটো আবিষ্কার করেছিলেন ফুলারিন। কার্বনের যে বিভিন্ন রকম অ্যালোট্রপ রয়েছে, কার্বনের 4টি অ্যালোট্রপ রয়েছে। একটা হচ্ছে ফুলারিন, একটা হচ্ছে কার্বন ন্যানো টিউব, একটা হচ্ছে গ্রাফিন বা গ্রাফাইট, আমাদের পেন্সিলে যেটা ব্যবহার করা হয়, গ্রাফিন বা গ্রাফাইট, আর নাম্বার 4 হচ্ছে ডায়মন্ড বা হিরে। আপনি যদি ডায়মন্ড থেকে শুরু করি, ডায়মন্ড হচ্ছে 3 ডাইমেনশনাল, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টেই রয়েছে,
ত্রিমাত্রিক। গ্রাফাইট অন দ্য আদার হ্যান্ড, বা গ্রাফিন, যার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, তো গ্রাফিন এবং গ্রাফাইট এটা হচ্ছে দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল। কার্বন ন্যানো টিউব হচ্ছে একমাত্রিক বা 1 ডাইমেনশনাল। আর ফুলারিন, তার জন্য হ্যারি ক্রোটো নোবেল প্রাইজ পেয়েছেন, সেটা হচ্ছে 0 ডাইমেনশনাল বা শূন্যমাত্রিক। কাজেই বুঝতে পারছেন 0, 1, 2, 3, 4 এইভাবে 1, 2, 3 এইভাবে গোনা হচ্ছে। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কও ঠিক সেরকম ভাবেই আপনি চাইলে শূন্যমাত্রিক মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বানাতে পারেন, একমাত্রিক মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বানাতে পারেন, দ্বিমাত্রিক মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বানাতে পারেন এবং ত্রিমাত্রিক মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বানাতে পারেন। মানে একটা সিস্টেমের মধ্যেই আপনি পাচ্ছেন সবকটা কার্বন অ্যালোট্রপের ফিচার। আচ্ছা, এবং সেটাই হচ্ছে এই পদার্থগুলোর বা এই মেটেরিয়ালগুলোর সবচেয়ে বড়, আমি যাকে বলবো, বৈশিষ্ট্য, যে কার্বনে যেখানে কিনা আপনাকে বিভিন্ন কার্বন অ্যালোট্রপে যেতে হবে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে জিনিসগুলো আপনি বললেন হিরে, আমরা কি চাইলেই আজকে ল্যাবরেটরিতে হিরে বানাতে পারি? আমরা কি চাইলেই ল্যাবরেটরিতে গ্রাফাইট বানাতে পারি? লোকে যেন কনফিউজ না হয় পেন্সিলের সস্তা দাম দেখে, কারণ ওটা কিন্তু খনিজ পদার্থ থেকেই তোলা, ওটা ল্যাবরেটরিতে বানানো নয়। গ্রাফাইট আজকে পৃথিবীতে আছে তাই তুলে সেই জন্য আমরা ব্যবহার করছি, আমরা কিন্তু ল্যাবরেটরিতে গ্রাফাইট বানাচ্ছি না। আমরা কি ল্যাবরেটরিতে কার্বন ন্যানোটিউব বানাতে পারি? পারি। হিরেও আমরা ল্যাবরেটরিতে বানাতে পারি, যাকে আমেরিকান ডায়মন্ড বলে। আমরা যখন ছোট ছিলাম খবরের কাগজে খুব বড় করে বেরোতো, আসুন এই হোটেলে আমেরিকান ডায়মন্ড বিক্রি হচ্ছে ইত্যাদি, সস্তা, অনেক সস্তা ইত্যাদি বেরোতো। কিন্তু বানাতে পারি, কিন্তু সে তার যে ঝলকানি আর আসল যে হিরে তার যে ঝলকানি, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আমরা ওরকমভাবে বানাতে পারি না, কারণ ওটা বানানো খুব খুব শক্ত। কার্বনকে ওইভাবে জোড়া খুব শক্ত, অসম্ভব নয় কিন্তু খুব শক্ত। কিন্তু মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক আজকে চাইলে আপনি বাজার থেকেই কিনতে পারেন যে কোনো সময়। আপনি চাইলে নিজে একটা ছোট ল্যাবরেটরি থাকলে, সেখানে আপনার যদি একটা ছোট যাতে কেক বানানো হয় এরকম যদি একটা ওভেন থাকে, হয়তো 20,000 টাকাও দাম নয়, সেরকম যদি থাকে, আর কতগুলো যদি গ্লাস ভায়েল থাকে যার মধ্যে আমরা ব্লাড স্টোর করি, তাহলে আপনি মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বানাতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন কত সহজ বানানো এটা। এবং সেই জন্যই এই পদার্থগুলো এখন ব্যবহার করা হচ্ছে ডাইরেক্টলি। সাভান্তে কর্পোরেশন এবং BASF জার্মানি এগুলো ডাইরেক্টলি ব্যবহার করছে, বা এখন এমন ব্যবহার করছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নেওয়ার জন্য। এটা আজকে একটা বিশাল সমস্যা। এবং এ সম্পর্কে যদি বলি, আমি একটু সময় নেব। টাটা স্টিলে আমি গেছিলাম। টাটা স্টিল প্রতি বছর 20 লক্ষ টন স্টিল প্রোডাকশন করে, 20 লক্ষ টন, জামশেদপুর সেটআপ থেকেই। 1 টন স্টিল প্রোডাকশন করতে গেলে 2.5 টন কার্বন ডাইঅক্সাইড বেরোয়। তাহলে 20 লক্ষ টন স্টিল প্রোডাকশন করতে গেলে 50 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হচ্ছে। প্রবাবলি সংখ্যাটা আরো বেশি। এটা একটা খুব, কি বলবো, মানে 50 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড প্রতি বছর বেরোচ্ছে। কাজে বুঝতেই পারছেন সমস্যাটা কতটা বড় এবং কতটা গভীরে রয়েছে আমাদের দেশে। এবং এই কার্বন ডাইঅক্সাইড এবং আরো সালফার ডাইঅক্সাইড এবং আরো গ্যাসেস যেগুলো বেরোচ্ছে, এগুলো পরিবেশের পক্ষে যে কতটা ক্ষতিকারক আমার মনে হয় দর্শক বন্ধুদের আর বুঝিয়ে বলতে হবে না। প্রত্যেক বছর গরমে লোকে হাঁসফাঁস করছে একেবারে, যে প্রত্যেক বছরই লোকে বলে গত বছরের থেকে এই বছরে গরমটা যেন বেশি। কাজে বুঝতেই পারছেন। একটা কথা দিয়ে শেষ করতে চাইবো, সেটা হচ্ছে যে বিজ্ঞানী যখন শুরু করেন, বিজ্ঞানী ঠিক সবসময় প্রয়োগের কথা ভাবেন না। হয়তো কখনো প্রয়োগ দেখে তিনি উদ্বুদ্ধ হন, কিন্তু তিনি প্রকৃতির সত্য জানতে চান, বুঝতে চান, আমি যদি এটা করি তাহলে কি দাঁড়ায়। তো এই যে মেটাল অর্গানিক যে ফ্রেমওয়ার্ক আপনারা কাজ করেছেন যেটা নিয়ে, সেটা যখন প্রয়োগ হচ্ছে তখন কি তার থেকে আরো নতুন নতুন কিছু বেরিয়ে আসছে? সেটাই আসে, মানে এমন কি দেখছেন যে যেটা ভেবে শুরু করা হয়েছিল তার থেকে আরো অনেক কিছু নতুন তৈরি হয়ে গেছে? সেরকম কি ঘটে গেছে? অবশ্যই। সারা পৃথিবীতে আজকে যদি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, এবং আমি যারা দর্শক বন্ধুরা শুনছেন আমি তাদেরকে বলবো, জাস্ট একটু কম্পিউটারে যান বা ইন্টারনেট খুলুন, তাতে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক লিখুন, তাহলে দেখতে পাবেন যে গুগল সার্চ করলে যে লক্ষ লক্ষ উদাহরণ, মানে পাতা শেষই হবে না। তো এত উদাহরণ সারা পৃথিবী থেকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এই ফ্রেমওয়ার্ক যৌগ, যাকে বলা হয় ফ্রেমওয়ার্ক মেটেরিয়াল বা ফ্রেমওয়ার্ক যৌগ, এগুলোকে আজকে লোকে ব্যবহার করা শুরু করেছে। একটা যদি উদাহরণ দেই, সাইক্লোডেক্সট্রিন বলে একটা কম্পাউন্ড রয়েছে, সেটা আমাদের দেহের পক্ষে ক্ষতিকারক নয়,
এবং তার সঙ্গে ক্যালসিয়াম তো আমরা ব্যবহার করেই থাকি, ক্যালসিয়াম ট্যাবলেট বিভিন্ন সময় আমরা খেয়ে থাকি। ক্যালসিয়ামের সঙ্গে সাইক্লোডেক্সট্রিন মিশিয়ে একটা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, যেটাতে দেখা যাচ্ছে সেটা আমাদের ত্বকের ওপরে যদি প্রলেপ দেওয়া হয়, সেটা খুব ধীরে ধীরে তার মধ্যে যে ওই যে আবার বললাম স্টোরড যেগুলো ধরা রয়েছে যে মৌলগুলো, সেগুলোকে ধীরে ধীরে আমাদের ত্বকের মধ্যে আস্তে 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 ছড়িয়ে দেবে। যেভাবে আমরা প্যাচ ব্যবহার করি বা আগেকার দিনে যারা ক্রিকেট খেলা দেখেছে তারা হয়তো দেখেছে যে অনেক বোলার মুখের মধ্যে জিঙ্ক অক্সাইডের প্রলেপ দিয়ে খেলতে নামতেন। তো কারণ আমরা যখন রোদ্রে বেরোই সানস্ক্রিন মেখে বেরোই, কেন? কারণ যাতে রৌদ্রের প্রকোপে আমাদের ত্বক খারাপ না হয়ে যায় বা ত্বকে কোনো রকম বিষক্রিয়া না হয়। তো দেখা যাচ্ছে যে এই যৌগটা ব্যবহার করলে শুধুমাত্র বিষক্রিয়া যে হবে না তাই নয়, ত্বক আরো উজ্জ্বল থাকবে, আরো দীর্ঘদিন মনে হবে যেন কেউ যৌবন ধরে রাখতে পেরেছে, ইত্যাদি ইত্যাদি। তো ত্বকে কোনো রকম স্কিন ক্যান্সার আজকে একটা বিরাট সমস্যা সারা পৃথিবীতে, সেই স্কিন ক্যান্সারের জন্য ব্যবহার করা যেতে পারে। তো সব দিক থেকে আমি যাকে বলতে পারি যে এই যৌগগুলোকে ব্যবহার করা হচ্ছে এবং সেই যৌগগুলো তাদের নতুন নতুন জিনিস বেরিয়ে আসছে। এবং আমি নিজে যে কিনা এতদিন ধরে এই ফিল্ডের উপর কাজ করছি, আমি নিজেও কখনো কখনো মানে খেই হারিয়ে ফেলছি, এরকম যেন বলা যায় যে এত নতুন নতুন জিনিস বেরিয়ে আসছে। সো আবারও বলবো যে শ্রোতা বন্ধুদের যদি কারোর ইচ্ছা থাকে তারা যেন এই ব্যাপারটা নিয়ে আরো একটু তলিয়ে দেখে, তাহলে আমার মনে হয় তারা হতাশ হবে না। আমরা যখন এই অনুষ্ঠান করি আমাদের মাথায় থাকে যে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বা নির্দিষ্ট বয়সের মানুষ এগুলো শুনছেন না, যে কেউ শুনছেন। তাদের মধ্যে কেউ যাকে বলে বৈজ্ঞানিক আগ্রহ থেকে শুনছেন, কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন, কেউ হয়তো কেরিয়ারের কথাও কখনো সখনো ভাবছেন, তারা হয়তো বয়সে ছোট। আবার কেউ কেউ এমনও আছেন, আচ্ছা এরকম একটা ব্যাপার ঘটেছে, এরকম একজন মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, দেখি তো শুনি তো কি বলেন তিনি, এইটুকু। তো নানা রকম মানুষ এই ধরনের অনুষ্ঠান থেকে উপকৃত হন, তাদের আগ্রহ মেটান। কিন্তু আমরা একটা জিনিস বুঝি যে এই ধরনের সাক্ষাৎকার আমাদের সমাজে একটা বৈজ্ঞানিক চেতনা সৃষ্টি করতে সাহায্য করে, যার ফলাফলটা কি হবে কেউ জানে না। কারো ক্যারিয়ারে উন্নতি হবে, গবেষণায় উন্নতি হবে, না সাধারণভাবে বৈজ্ঞানিক ধারণার বৃদ্ধি ঘটবে, সেটা পরের কথা। কিন্তু আজকে অধ্যাপক রাহুল বন্দ্যোপাধ্যায় যখন আমাদের সঙ্গে এসে এইভাবে কথা বলে তার নিজের অভিজ্ঞতা এবং সাধারণভাবে এ বিষয়ে কি কাজ হচ্ছে ব্যাখ্যা করে দেন, তখন আমাদের খুব বুঝতে সুবিধা হয়। আর তাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য। এবং আমরা তাকিয়ে থাকবো আবার কবে তার সঙ্গে মিলিত হব এইরকম অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।